বেঙ্গল নিউজগ্রাফে নমস্কার। নমস্কার। যে প্রসঙ্গে যাব, আমরা দেখছি একদিকে মুখ্যমন্ত্রী তিনি লন্ডনের রাস্তায় রীতিমতন জগিং করছেন, অন্যদিকে হাওড়ার বেলগাছিয়াতে যেভাবে ভেঙে পড়েছে বাড়ি এবং বহু মানুষ ঘরচ্যুত, সেখানে শুভেন্দু অধিকারী পৌঁছলো, পুলিশের সাথে বাকবিতণ্ডা, প্রায় হাতাহাতির পর্যায়ে তাকে নাকি আহত করা হয়েছে। ববি হাকিম ঠিক আসল জায়গা যেখানে এই ঘটনাটা ঘটেছে বা বাড়ি ভাঙচুর হয়েছে সেই স্থল অবধি পৌঁছতেই পারলো না। এই যে বিভিন্ন বিষয়, মুখ্যমন্ত্রী লন্ডনে, বিরোধী দলনেতা যেভাবে বেলগাছিয়াতে মানে হাওড়ার বেলগাছিয়ায়, এবং নগর উন্নয়ন মন্ত্রী তিনিও ঠিক মতন পৌঁছতে পারলেন না, কি বলবেন? প্রথম কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন। আমরা প্রথমে শুনেছিলাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে গেছেন, সেখানে বক্তৃতা করবেন। পরে আরটিআই কর্মী বিশ্বনাথ গোস্বামী তিনি তথ্য প্রমাণ সহ আমাদের জানালেন অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে কোনো আমন্ত্রণ জানায়নি। কেলগ কলেজে একটি আলোচনার জন্য যাচ্ছেন, কোনো বক্তৃতা না। সেই আলোচনায় উপস্থিত থাকবেন বিলি মিওর বলে একজন মানুষ, যিনি আমাদের গুজরাটের মানুষ, মদের ব্যবসায়ী, এবং যার মদ একসময় আমাদের বাংলায় প্রচুর পরিমাণে বিক্রি হতো, বর্তমানে বিক্রি কমেছে। তারপরে তিনি লন্ডনের রাস্তায় আপনার ভাষায় কোট আনকোট জগিং করছেন, আমার ভাষায় তিনি তার চামচাদেরকে শেখাচ্ছেন কিভাবে পেছনের দিকে হাঁটতে হয়। 14 বছর ধরে রাজ্যটাকে পেছনের দিকে নিয়ে যেতে 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 মাননীয় মুখ্যমন্ত্রী এখন পেছনের দিকে হাঁটার কৌশলটা রপ্ত করছেন এবং সঙ্গী সাথীদের করাচ্ছেন। এটা তো সিম্পল সার্কাস, জোকার লাইক অ্যাটিটিউড। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সঙ্গে যে গোটা রাজ্যের মান সম্মানটা জড়িয়ে থাকে, এই সাধারণ বোধ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তিনি লন্ডনের রাস্তায় হাত এরকম করতে করতে পেছনের দিকে হাঁটছেন এবং বাকিদের ইনস্ট্রাকশন দিচ্ছেন, বাঁ পাশে এসো, ডান পাশে এসো, পেছনে যাও। জানি না মানে কি, এবং সত্যি এর মানে খুঁজবার জন্য বিশিষ্ট মনস্তাত্ত্বিক গবেষক প্রয়োজন, যারা মুখ্যমন্ত্রীর এহেন আচরণের মানে খুঁজে বের করে দিতে পারবেন। শুভেন্দু অধিকারী তিনি বেলগাছিয়ায়, হাওড়ার বেলগাছিয়ায় যেতে পারলেন না। তৃণমূলী দুষ্কৃতীরা বাধা দিল। আচ্ছা, শুভেন্দু অধিকারী তিনি একজন তো নির্বাচিত বিধায়ক এবং বিরোধী দলের নেতা হিসাবে রাজ্যের সর্বত্র তিনি যেতে পারেন। এই যাওয়াটায় বাধা দেওয়া কেন? আসলে ইস্যু তৈরি করা। খবরের কাগজ, সংবাদ মাধ্যম তারা মানুষের জীবন যন্ত্রণার কথা প্রকাশ না করে যাতে শুভেন্দু অধিকারী বাধা পেয়েছেন এটা প্রকাশ করে। এটা প্রকাশ হলে কার লাভ? হাইকোর্টের কাছে যে প্রশ্নের মুখোমুখি সিবিআই কে হতে হলো এবং সিবিআই কার্যত তার কোনো সদুত্তর দিতে পারলো না, এটা আলোচনা হবে না? এই যে আমাদের রাজ্য, আমাদের দেশ বিশ্ব ক্ষুধা সূচকে 105 নম্বরে, তার আলোচনা হবে না? এই যে হিন্দু মুসলমান খেলা চলছে, তার মধ্যে রিজার্ভ ব্যাংক জানাচ্ছে যে গত বছর যে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে এসেছে তার প্রায় 40 ভাগ, 38.5 ভাগ এসছে 5টা ইসলামিক রাষ্ট্র থেকে, সৌদি আরব, বাহরিন, কুয়েত ইত্যাদি থেকে। এই আলোচনাটা হবে না? এই যে আমাদের দেশে বেকার সমস্যা বাড়তে বাড়তে অতীতের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়েছে এবং এখন কার্যত ঘরে ঘরে বেকার খুঁজে পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার সময় বছরে 2 কোটি চাকরি থেকে মুখ্যমন্ত্রীর 2 লক্ষ চাকরি পর্যন্ত সব যে জলাঞ্জলি গেছে, সেই আলোচনা হবে না? এই যে গোটা দেশ জুড়ে এবং আমাদের রাজ্যে স্কুল বন্ধ করা হচ্ছে,
8,207টা স্কুল আমাদের রাজ্যে বন্ধ হয়ে গেছে। আমার বাড়ি যে ওয়ার্ডে বড়নগরের, সেই 22 নম্বর ওয়ার্ডে নেতাজি হাই স্কুল, ভারতী গার্লস ইনস্টিটিউশন, তার পাশের 23 নম্বর ওয়ার্ডে কস্তুরবা কন্যা বিদ্যাপীঠ বন্ধ হয়ে গেছে। এরকম সব পাড়ায় খুঁজে পাওয়া যাবে। আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শিখবার জায়গা সংকুচিত হচ্ছে। আসলে গোটা শিক্ষা ব্যবস্থাটা থেকে সরকার হাত তুলে নিয়ে সেটাকে ব্যক্তিগত মালিকানাধীন করে দেওয়ার পরিকল্পনা কার্যকর করছে। কি কেন্দ্রে, কি রাজ্যে আলোচনা হবে না? কি আলোচনা হবে? শুভেন্দু অধিকারী ঢুকতে পারেননি। কি আলোচনা হবে? ফিরহাদ হাকিম নগর উন্নয়ন মন্ত্রী ঢুকতে পারেননি। বাধা দিয়েছে মানুষ, সাধারণভাবে না স্বতঃস্ফূর্তভাবে জানি না আমি, কিন্তু এইগুলোকেই প্রধান খবরে পরিণত করবার জন্য পরিকল্পিতভাবেও হতে পারে, আবার সাধারণভাবে স্বতঃস্ফূর্তভাবেও হতে পারে। কারণ মানুষ কোথাও কোনো আশার আলো দেখছেন না। একটা নৈরাজ্যের সরকার চলছে, এবং এই নৈরাজ্যের সরকার যতক্ষণ ক্ষমতায় ততক্ষণ এগুলোই ঘটনা। বাকি সব কোনো স্বাভাবিক ঘটনা যদি ঘটে, এই সরকারগুলোর কাছে সেটাই দুর্ঘটনা। তৃণমূল সরকার একটা নির্দিষ্ট ভোট ব্যাংকের দিকে সবসময় তারা তাকিয়ে থাকে। মুখ্যমন্ত্রী নিজেও বলে যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, মানে দুধের গাইদের লাথি খেতে হয়। সেই 32-33% যে একদম কোট আনকোট যে সলিড ভোট, সেই ভোটের দিকে তো তৃণমূল তাকিয়েই থাকে এবং সেটা তাদের নির্দিষ্ট ভোট হিসেবেই তারা মেনে নিয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী এই 26-এর আগে নতুন একটা এজেন্ডা শুরু করেছে, হিন্দু হিন্দু ভাই ভাই সব হিন্দু এক হও। মানে হিন্দু ভোটকে দিয়ে সে কনসোলেট করতে চাইছে, এবং তার বক্তব্য যে আমি হিন্দু ভোটেই বিধায়ক হয়েছি, আমি হিন্দুদের নেতা, আমি হিন্দুদের হয়েই কাজ করব। এই যে দুটো বিষয়, হিন্দু মুসলিম ভাগ করা, এই ভোটের ভাগ করা, এই 26-এর নিরিখে সেটা কি সম্ভব? কি মনে হয়? কেন বলতে পারছেন না বেকার বেকার ভাই ভাই সব বেকারের ভোট চাই? কেন বলতে পারছেন না মূল্যবৃদ্ধিতে জেরবার সব মানুষ ভাই ভাই, তাদের সবার ভোট চাই? কেন বলতে পারছেন না নির্যাতিতা সব নারী আমার বোন, তাদের সবার মন হোক আমার ভোট? কেন বলতে পারছেন না? তাহলে আসলে আপনার আমার জীবনের দৈনন্দিন সমস্যাটা ওদের ভোটের এজেন্ডা না, ওদের ভোটের এজেন্ডাটা ঘৃণা। যদি ধরে নিই আমি 30-32% কনসোলিডেটেড ভোট, আচ্ছা এই ভোটাররা কি পেয়েছেন? 10,000 মাদ্রাসা দেবেন বলেছিলেন, দিয়েছিলেন 127টা, তার বেতনও রাজ্য সরকার দেয় না। ওয়াকফ বোর্ডের টাকায় মুয়াজ্জিমদের ভাতা দেন, সরকারের টাকায় না। সংখ্যালঘুদের চাকরির পরিমাণ পুলিশে কমেছে, সংখ্যালঘুদের চাকরির পরিমাণ স্বাস্থ্যে কমেছে। সংখ্যালঘু যত মানুষ রাজ্য সরকারের বিভিন্ন জায়গায় কাজ করতেন এই রাজ্যে, প্রত্যেকটা ক্ষেত্রে শতাংশের হার কমেছে, একটি ক্ষেত্রে বাড়েনি। যত সংখ্যালঘু শিক্ষকের চাকরি পেয়েছিলেন বামফ্রন্টের আমলে টেট এসএসসি দিয়ে মমতা ব্যানার্জির রাজত্বে, তার 100 ভাগের 1 ভাগ সংখ্যালঘু টেট এসএসসি দিয়ে চাকরি পায়নি শিক্ষকের। তারপরেও তো বিশ্বাসটা তৃণমূলের উপরে রাখছে এই সংখ্যালঘু সম্প্রদায়। প্রথম কথা হচ্ছে এটা বিশ্বাস না। আমি এটা বিশ্বাস করি না যে সব সংখ্যালঘু তৃণমূলের ভোটার না। তবে এটা হয়তো আপনি বলতে পারেন বা ভোট বিশ্লেষকরা যা বলছেন যে মেজরিটি অব দ্য মাইনরিটি কমিউনিটি তৃণমূলকে ভোট দিচ্ছে। ইট মে বি দ্য ফ্যাক্ট। আমি অত ভালো পর্যবেক্ষক না, অত ভালো বিশ্লেষক না, ইট মে বি দ্য ফ্যাক্ট। কিন্তু এই ভোটটাও তাদেরকে দেওয়া হচ্ছে কি বিজেপির জুজু দেখিয়ে। আবার বিজেপি উল্টো দিকে যে হিন্দু ভোট কনসলিডেট করছে সেটা কি মুসলমানের জুজু দেখিয়ে। মুসলমান নাকি সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। 10 বছর বাদে নাকি পশ্চিমবাংলা মুসলিম মেজরিটি হয়ে যাবে। কোন অঙ্কে হবে? কিভাবে হবে? গবেষণা করে বলতে পারছেন না। বিজেপি বলছে, অমিত শাহ বলছে, মোহন ভাগবত বলছে,
শুভেন্দু বলছে। ফলে এই যে বলাগুলো তথ্য নির্ভর না, সেই বলাগুলোর প্রকৃত তথ্য যদি সংখ্যাগরিষ্ঠ হিন্দু মানুষ তারা একটু বিচার বিশ্লেষণ করেন, কত শতাংশ জনসংখ্যা বৃদ্ধি হয়। কিন্তু মুসলিমের তরফ থেকে তো বলা হচ্ছে হাম দো হামারে চার। মুসলিমের তরফ থেকে বলা হচ্ছে না, কোনো কোনো মৌলবাদী বলছেন। একটা মৌলবাদীর কথাকে গোটা মুসলমান সমাজের কথা বলবেন না, একটা মৌলবাদীর কথাকে গোটা হিন্দু সমাজের কথা বলবেন না। কেউ বলতে পারে হাম দো হামারা চার, সেটা মুসলিম মৌলবাদী। যেমন আমি মাঝে মাঝেই বলি যে হজরত মোহাম্মদ যখন 4টে বিয়ে করার নির্দেশ দিয়েছিলেন, 4টের বেশি বিয়ে না করার নির্দেশ দিয়েছিলেন, 4টে বিয়ে করার নির্দেশ তো উনি দেননি, 4টের বেশি বিয়ে না করার নির্দেশ দিয়েছিলেন, তখন সেটা ছিল প্রগতিশীল। কেন না, 1500 বছর আগের পৃথিবীতে একজন মানুষ তার সামর্থ্য থাকলে, তার দাপট থাকলে, তিনি পারলে 100 নারীকে, 1000 নারীকে নিজের ভোগ্যা হিসাবে ব্যবহার করতে পারতেন। সেখানে দাঁড়িয়ে একজন মানুষ বলছেন 4টের বেশি বিয়ে করা যাবে না, 100কে 1000কে কমিয়ে 4 করছেন, এটা প্রগতিশীল। কিন্তু আজকে যদি রাজাবাজারের কোনো মৌলবাদী বলেন যে একটা বউ আছে তো কি হয়েছে, আর একটা বউ কর, তাহলে তিনি প্রতিক্রিয়াশীল। সুতরাং প্রগতি আর প্রতিক্রিয়ার ধারণাটাও যুগে যুগে বদলায়। এই ধারণাটা রৈখিক না, একপাক্ষিক না, সবসময় এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। ফলে এই যে মৌলবাদ সেই পুরনো ধারণাগুলোকে টানতে চাইছেন। আজকে আওরঙ্গজেবের কবর খুঁড়ছেন। আরে কামাখ্যা মন্দিরের জমিটা তো আওরঙ্গজেবের দান করা, কি বলবেন? তাহলে ওই জমিটা ফেরত দিয়ে দেবেন? আওরঙ্গজেবের কবর খুঁড়ে হিন্দু মন্দির বের করে আওরঙ্গজেবের সমাধি ভেঙে দেবেন, তাহলে কামাখ্যা মন্দিরের জমিটা কি মুসলমানদের ফেরত দিয়ে দেবেন আওরঙ্গজেব দান করেছিল বলে? 100টার বেশি মন্দিরের জমি আওরঙ্গজেব দান করেছেন, হয়তো তারও অনেক বেশি। আবার কোথাও কোথাও আওরঙ্গজেব কি ধর্মীয় অতিরিক্ত কিছু করেননি? হ্যাঁ, তাও করেছেন। ইতিহাস ভালো এবং মন্দের মিশেল। ভবিষ্যতের কাজ তার থেকে ভালোটাকে সংগ্রহ করে এগিয়ে নিয়ে যাওয়া, মন্দটাকে বাতিল করে দেওয়া। আর এরা যখন সুনিতা উইলিয়ামস মহাকাশ থেকে দেশে ফিরছে, যখন চীন ডিপসেক বানাচ্ছে, যখন রিনিউয়েবল এনার্জি নিয়ে গবেষণা করছে জার্মানি, নিউজিল্যান্ড, যখন কয়লা ফুরিয়ে গেলে বিশ্ব কিভাবে চলবে তার গবেষণা হচ্ছে, কিউবার মতো একটা ছোট্ট দেশ ক্যান্সার রোগের প্রতিষেধক আবিষ্কার করছে, তখন বেদ নামে পৃথিবীর প্রথম মহাকাব্য রচনা করেছিল যে দেশ প্রথম শুনিয়েছিল শান্তির বাণী, অহিংসার বাণী, যে দেশ প্রথম বলেছিল জ্ঞান চর্চাই হচ্ছে পৃথিবীতে সবচাইতে পবিত্র চর্চা। ঠিক অভয়ার কাণ্ড যখন ঘটেছিল আরজি করের, তার পরপরই বলেছিলেন যে রাত্রিবেলা 9টার পর মহিলাদের কাজ করা, বা এই হাসপাতালেও যেসব মহিলারা নাইট ডিউটি করে সেই সময় তিনি বলেছিলেন কাজ করাটা উচিত নয়। কিন্তু সম্প্রতি এই সরকারি একটা আইন অ্যামেন্ডমেন্ট করলো যেখানে পানশালাতে মানে বারেতে মহিলারা কাজ করতে পারবেন। তাহলে এই বিষয়টা দ্বিচারিতা নয় কি মুখ্যমন্ত্রী? মানে একদিকে মহিলাদের বলছে 9টার পর কেন কাজ করবে, অন্যদিকে মদের দোকানে মহিলাদের কাজ করার এখতিয়ার মানে ছাড়পত্র দিচ্ছেন এই সরকার। কি বলবেন? কিছুই বলবো না। মহিলারা কাজ করতে পারবেন না একথা বলার হিম্মত মুখ্যমন্ত্রী পেলেন কোত্থেকে? মুখ্যমন্ত্রী জানেন না আইটি সেক্টরগুলোতে যে মহিলারা কাজ করেন তাদের কাউকে রাত্রির 1টা বাড়ি ফিরতে হয়? মুখ্যমন্ত্রী নিরাপত্তা পাচ্ছেন না বলে কাজ করা বন্ধ করবে? আরে কোন বিয়ে বাড়িতে যদি যান আপনি পরিবারে, বিয়ে বাড়ি ফিরতেও তো রাত্রি 11টা, কোন নিকটাত্মীয় অসুস্থ দেখতে গেছেন, সেখান থেকে ফিরতেও তো বাঁচতে পারে। আপনি সাংবাদিকতা করেন,
সেই কাজ শেষ করে ফিরতেও তো বাঁচতে পারে রাত্রি 10-11টা। মুখ্যমন্ত্রী কে তাকে অধিকার দিয়েছে কথা বলে দেওয়ার যে 9টার পরে মহিলারা বাইরে থাকতে পারবেন না? তিনি কি মহিলাদের আবার অসূর্যম্পর্ষা করতে চান নাকি? কি বানাতে চান তিনি আমাদের রাজ্যের, আমাদের দেশের মহিলাদেরকে? আমাদের দেশ গার্গীর জন্ম দিয়েছে, আমাদের দেশ অপালার জন্ম দিয়েছে, আমাদের দেশ মৈত্রেয়ীর জন্ম দিয়েছে, আমাদের দেশ কুসুম কুমারী দেবীর জন্ম দিয়েছে, আমাদের দেশ মাতঙ্গিনী হাজরার জন্ম দিয়েছে, আমাদের দেশ ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের জন্ম দিয়েছে, আমাদের দেশ লক্ষ্মী সেগালের জন্ম দিয়েছে। মুখ্যমন্ত্রী ইতিহাস জানেন না? তার সময় নাকি একসঙ্গে বিএ, এলএলবি, বিএড সব পড়া যেত, এবং তিনি নাকি একটু স্পেস সায়েন্স নিয়েও পড়াশোনা করেছেন। এই সবগুলোর মধ্য দিয়ে তিনি কি শিখলেন? তিনি শিখলেন যে সমাজের অর্ধেক যে নারীরা, যাদের নজরুল বলেছেন যে এই বিশ্বে যা কিছু আছে, যা কিছু সুন্দর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, সেই নারীদেরকে তিনি অবহেলিত করে রাখছেন। ফল কি দাঁড়াচ্ছে? এই যে আগের প্রশ্নটার উত্তরে যা বলছিলাম যে খবর হচ্ছে না, আপনি জানেন মধ্যপ্রদেশে 31,000 মহিলা নিখোঁজ হয়ে গেছেন গত 10 বছরে। আপনি জানেন আমাদের রাজ্যে 2014 সালের পরে 4,000-এর বেশি মহিলা নিখোঁজ হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, স্রেফ নিখোঁজ। আমি জানি না তৃণমূল নারী পাচারের ব্যবসার সঙ্গে যুক্ত কিনা, বিজেপি নারী পাচারের ব্যবসার সঙ্গে যুক্ত কিনা, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলারা নিখোঁজ হয়ে যাচ্ছেন এবং সেই নিখোঁজের সংখ্যা উদ্বেগজনক। আমাদের বাংলায় মহিলারা নিখোঁজ হয়ে যাচ্ছেন। কেন হচ্ছে? মহিলাদের সম্পর্কে এত অবমূল্যায়নের দৃষ্টিভঙ্গিতে যদি স্বয়ং মুখ্যমন্ত্রী দেখেন, তাহলে তার আমচা চামচারা কিভাবে দেখবেন? মুখ্যমন্ত্রী তো আসলে একটা সিম্বল, একটা প্রতীক। রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দৃষ্টিকোণ মানে সেটা হতে হবে গোটা রাজ্যের দৃষ্টিকোণ। বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার চলেছে, এবং তার আজ কিন্তু কিছু কিছু পশ্চিম বাংলাতেও পড়েছে, বিভিন্ন হিন্দুদের যারা ধর্মীয় স্থান বলুন বা তাদের যে উৎসব, সেটা সরস্বতী পুজো থেকে শুরু করে সেটা দোল উৎসব থেকে বিভিন্ন জায়গায় ছোটখাটো ঘটনা ঘটেছে, পুজো করতে দেওয়া হয়নি, মন্দির ভাঙছে, এই ঘটনা তো ঘটছে লাগাতার। একদম ঠিক বলছেন আপনি। এইটাই তো মৌলবাদীদের অস্ত্র। আর কে বলেছে মৌলবাদ মানে খালি হিন্দু মৌলবাদ? ও ইসলামিক মৌলবাদ নেই? ও ইসলামিক মৌলবাদও তো আছে, গোটা পৃথিবীতে যা কি আছে। সেই ইসলামিক মৌলবাদ বাংলাদেশে যখন দুটো হিন্দু পরিবারের উপর হামলা করে এবং ইচ্ছাকৃতভাবে সেই হামলার খবরটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা দেশকে, বিশেষ করে ভারতকে জানিয়ে দেয়, বাংলাকে জানিয়ে দেয়, তখন বাংলার হিন্দু মৌলবাদীদের সুবিধে হয়। আসলে একটা মৌলবাদ আরেকটা মৌলবাদের পরিপূরক, একটা মৌলবাদ আরেকটা মৌলবাদকে সহযোগিতা করে, যার জন্য দেখবেন আজ পর্যন্ত কোনো দাঙ্গায়, কোনো ধর্মীয় দাঙ্গায় সেই ধর্মের কোনো নেতার জীবন যায়নি, জীবন গেছে সেই ধর্মবিশ্বাসী সাধারণ মানুষের। আপনার গুজরাটের অশোক পারমারকে মনে আছে? 2002 সালে যে অশোক পারমার ছিল, সংঘের প্রতীক, দুটো হাতে তরোয়াল, কুতুবউদ্দিন তার কাছে প্রাণ ভিক্ষা করছে, সেই অশোক পারমার আজকে একটা রোলের দোকান চালায়, সেই কুতুবউদ্দিন আজকে একটা জুতোর দোকান চালায়। কুতুবউদ্দিনের জুতোর দোকান উদ্বোধন করে অশোক পারমার, অশোক পারমারের রোলের দোকান উদ্বোধন করে কুতুবউদ্দিন আনসারি। শেষ পর্যন্ত একটা সময় কুতুবউদ্দিন অশোক পারমাররা বোঝে ধর্ম তাদের বেঁচে থাকার মন্ত্র না, বেঁচে থাকার জন্য চাই কাজ, রুজি। তারা ফিরে আসে। এই ফিরে আসা, এই যে সময়কাল, এই সময়কালটা জুড়ে মৌলবাদ তার রাজত্ব চালিয়ে যায় তাদের মগজে, অশোক পারমারদের মগজে। এবং সেই রাজত্ব যতক্ষণ চালানো যাবে,
ততক্ষণ পর্যন্ত ওপারের ইসলামিক মৌলবাদ এপারের হিন্দু মৌলবাদ পরস্পরের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। সেই বন্ধুত্ব চলছে, ওপার বাংলার সঙ্গে এপার বাংলার মৌলবাদীদের সেই বন্ধুত্ব চলছে, সব সকলকে জানিয়ে করা হচ্ছে। মৌলবাদে আসলে কোনো বিরোধ নেই। ফলে এই যে আপনি বলছেন বাংলাদেশের ঘটনা, এটারও তো নিয়ন্ত্রক আমেরিকান সাম্রাজ্যবাদ। তারা চায় বিভাজিত থাকুক ভারত, বিভাজিত থাকুক বাংলাদেশ। তারা সংঘবদ্ধ মানুষ চায় না, তারা বৃহৎ দেশ খণ্ডিত মানুষ, বৃহৎ বাজার খণ্ডিত মানুষ, এটা তাদের প্রার্থনা। সেই কামনা সফল করবার জন্য তাদের পরিকল্পনা রূপায়িত হচ্ছে বিজেপির হাত ধরে, তৃণমূলের হাত ধরে, জামাতের হাত ধরে, ইউনূসের হাত ধরে। এই রাত্রিবেলা পানশালায় কাজ করা মহিলাদের, মানে একটা রাজ্য যেখানে শিল্প দিতে পারছে না, কর্মসংস্থান দিতে পারছে না, মুখ্যমন্ত্রী চপ শিল্প, ঘুগনি শিল্প, ঝালমুড়ি শিল্পের কথা বলছেন, এই বানিয়ে শিক্ষিত ছেলে মেয়েদের কাজ করতে হবে বা রুজি রোজগার করতে হবে। সেখানে দাঁড়িয়ে কর্মসংস্থান করতে পারছে না, সরকারি চাকরি দিতে পারছে না, এসএসসি টেট দীর্ঘদিন বন্ধ, সেখানে দাঁড়িয়ে পানশালায় মহিলারা কাজ করবেন, সরকারি আইন তৈরি করছেন, কি বলবেন? ওই জন্যই তো বিলি মেয়রের সঙ্গে মিটিং, বিলি মেয়রের সঙ্গে লন্ডনে মিটিং তো এই কারণেই, যাতে আরো বেশি পানশালা তৈরি করা যায়। আমাদের রাজ্যের আয়ের প্রধান উৎস হচ্ছে মদ। যত বেশি মদ বিক্রি হবে তত বেশি করে রাজ্য সরকারের আয় বাড়বে। আপনি একটা সাধারণ জিনিস খেয়াল করেছেন, এখন থেকে 3 বছর 4 বছর আগে এইরকম গরমের সময় বা আরো গরম যখন পড়বে, প্রত্যেকটা স্কুলের গেটে টিফিন টাইমে 2-3টে করে আখের রস বিক্রি করার মেশিন নিয়ে শ্রমজীবী মানুষ দাঁড়িয়ে থাকতো, আখের রস পেশাই করে আখের রস দিত। এখন দেখবেন সংখ্যা কমে গেছে। কেন জানেন? আখ উৎপাদন হচ্ছে না, না মেশিন নেই, না। অতীতে আখ যতটা বিক্রি হতো, এখন আখ আর ততটা বিক্রির জন্য এরা পাচ্ছেন না। উৎপাদনের পরেই আখ চলে যাচ্ছে মদের কাঁচামাল হিসাবে। একমাত্র যে শিল্পটা বিকশিত হয়েছে সেটা মদ শিল্প, যে বাজারটা বিকশিত হয়েছে সেটা মদের বাজার। সেই বাজারটাকে তো মুখ্যমন্ত্রীর চালু রাখতে হবে, সরকার চালাতে হলে, সরকারের আয় রাখতে হলে। তাই সেই বাজার তৈরি করার চেষ্টা করছেন বলেই মদের দোকানে কাজ করার ক্ষেত্রে ছাড়, সেই বাজার চালু করার চেষ্টা করছেন বলেই বিলি মেয়রের সঙ্গে মিটিং করার জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতার নাটক। একটা বিষয়ে যাব, যে যেহেতু 26-এর নির্বাচন একদমই সামনে, মুখ্যমন্ত্রী দীর্ঘদিন পর তিনি ফুরফুরা শরীফে গেলেন। আমরা দেখছি তাহলে কি এটা রাজনৈতিক কি সমীকরণ? মানে আপনি দীর্ঘদিন যেহেতু রাজনীতি করেন, একদিকে মসজিদ বানানোর দাবি তুলছে তোহা সিদ্দিকী, অন্যদিকে তিনি জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতে তিনি মন্দির বানিয়ে দিলেন। মানে এটা কি ঠিক নির্বাচন আসলো বলেই এই ধর্মীয় সুশ্রুরি বা ধর্ম নিয়ে একটা নাড়াচাড়া, কি মনে হয়? যে কাজ দিয়ে ভোট জিততে চায় সে কাজের কথা বলবে, যে কৃষির অগ্রগতি দিয়ে ভোট জিততে চায় সে কৃষির অগ্রগতির কথা বলবে, যে শিক্ষার অগ্রগতি দিয়ে, স্বাস্থ্যের অগ্রগতি দিয়ে, সামগ্রিক পরিকাঠামোর অগ্রগতি দিয়ে ভোট জিততে চায়, পিছিয়ে পড়া মানুষের অগ্রগতির কথা দিয়ে ভোট জিততে চায়, সে সেই কথাগুলো বলবে। আমাদের কেন্দ্রীয় শাসক দল, আমাদের রাজ্য শাসক দলের এর কোনোটাই বলার কোনো সুযোগ নেই। কোনো তথ্য তারা পেশ করতে পারবে না এই অগ্রগতি সংক্রান্ত। তাহলে তাদের হাতে থাকে কি? ঘটনাচক্রে আমাদের দেশের সিংহভাগ মানুষ ধর্মপ্রাণ মানুষ। ধর্মপ্রাণ মানুষ হওয়াটা কোনো অপরাধ না। কেউ তার স্বধর্মে বিশ্বাস করতেই পারেন, কেউ তার স্বধর্ম পালন করতেই পারেন। ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস। সেই ব্যক্তিগত বিশ্বাস তা যতক্ষণ তার অন্তরে থাকে তা সুন্দর। তা যখন মন্দিরে, দেবালয়ে, মসজিদে, গির্জায়, গুম্ফায়, তা আরো বেশি সুন্দর।
কিন্তু তা যখন রাজার কিংবা রানীর হাতে, তা ভয়ঙ্কর। আমাদের দুর্ভাগ্যটা এই যে আমাদের ধর্ম এখন আর ব্যক্তি স্তরে নেই। আমাদের ধর্ম এখন আর প্রার্থনা স্থলে, উপাসনালয়ে, আরাধনার স্থলে নেই। আমাদের ধর্ম এখন রাজনীতির দাবার মোড়ে হয়ে গেছে, মাটির তলায় পেছন দিকে যাচ্ছে। ওই যে শুরুতে বললাম মুখ্যমন্ত্রী পেছন দিকে যাচ্ছেন, এই দুটো পেছন দিকে যাওয়াই আসলে এক। একদম শেষ প্রশ্ন, এই যে হিন্দু ভোট বিজেপি চাইছে একত্রিত করতে, আর মুসলিম ভোট তৃণমূলের তো কোথাও একটা একট্ঠা আছেই, 2026-এ এটা কি সম্ভব? বাংলার নিরিখে বা বাংলা যে রাজনীতি দেখে এসছে, বাংলায় যে রাজনীতি চলে, সেখানে কি কোথাও সম্ভব? আমার মনে হয় না সম্ভব। মনে হয় না, তার প্রধান কারণ হচ্ছে বাংলার মানুষ কোনোদিনই ধর্ম দেখে ভোট দেয়নি। বিজেপি যে ভোটটা পেয়েছিল 2018-এ বা 2019-এর লোকসভায় বা 2024-এর লোকসভায় বা 2021-এর বিধানসভায়, বিজেপি যদি ওটাকে ধর্মীয় ভোট মনে করে, বিজেপি ভুল করবে। আমার বিবেচনায় 2011-য় মানুষ পরিবর্তন চেয়েছিল এবং পরিবর্তন এনেছিল। 2016-তেই মানুষ বুঝে যায় যে এই তৃণমূল সরকার তাদের জন্য ভালো না। 2016 থেকেই মানুষ তৃণমূল সরকারকে সরাতে চাইছে। 2016-এ এই মানুষ কিন্তু বাম এবং কংগ্রেসের বোঝাপড়ার উপর আস্থা রেখেছিল। খেয়াল করলে দেখবেন 3% ভোটের ডিফারেন্স ছিল 2016-র রেজাল্টে। মাত্র 30 লক্ষ ভোট বেশি পেয়েছিল তৃণমূল বাম কংগ্রেসের সম্মিলিত ভোটের চাইতে। কিন্তু যেহেতু 2016 এই সাফল্য 2019-এ ধরে রাখা গেল না, 2018-র পঞ্চায়েতে ধরে রাখা গেল না, মানুষ বুঝলো আর এদের দিয়ে হবে না। যাদের ভরসা করেছিল তাদের উপর ভরসা চলে গেল। তাই তৃণমূল বিরোধী ভোটটা 2019-এ গিয়ে বিজেপি ঘরে পড়লো। বিজেপি 18টা সিট পেল, ভোটের ডিফারেন্স দেখুন 4% তৃণমূলের সঙ্গে। আবার 2021-এর বিধানসভায় একই ঘটনা ঘটলো, বিজেপি ভোটটা পেল, ভোটের ডিফারেন্স দেখুন তৃণমূলের সঙ্গে 4.5%। তারপর 2024-এর লোকসভা, এবার ভোটের ডিফারেন্সটা আরেকটু বাড়লো, বিজেপির বিরুদ্ধে মানুষ দাঁড়াতে লাগলো। এই যে বিজেপির বিরুদ্ধে মানুষের দাঁড়ানোটা শুরু হয়েছে, এটাই এখন চলবে এবং এইটারই ঊর্ধ্বরাস কতটা উপরের দিকে নিয়ে যাওয়া যায়। তৃণমূলের বিরুদ্ধে বীতশ্রদ্ধ মানুষ, বিজেপির বিরুদ্ধে বীতশ্রদ্ধ মানুষ, ধর্মের জন্য না, কাজের জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, পরিকাঠামোর জন্য, জল জঙ্গল জমির অধিকার রক্ষার জন্য, নদীগুলোকে প্রবহমান রাখার জন্য, সামগ্রিক উন্নয়নের জন্য বামপন্থীদের পক্ষে ফিরে আসুক, আমরা এইটা প্রত্যাশা করব। আমরা জ্যোতিষী না, ভোটের 1 বছর আগে 180 বলবো না, 215 বলবো না। যারা এসব বলবেন তারা এসব বলে খুশি থাকুন। আমরা বলবো, শেষ কথা বলবেন মানুষ, মানুষ, মানুষ এবং মানুষ। মানুষই ইতিহাস রচনা করেন, আমরা সেই মানুষের দিকে তাকিয়ে থাকবো। অসংখ্য ধন্যবাদ তন্ময়দা, নমস্কার।